মানুষের গিজগিজে অবস্থা, কোলাহলপূর্ণ উত্তপ্ত পরিবেশ, আর বাতাসে বাতাসে বয়ে আসছে নাকের কাছে গামের বিশ্রী গন্ধ। গা গুলিয়ে আসছে আমার, পেটের নাড়িভুড়িগুলো পেঁচিয়ে যাওয়ার উপক্রম। এই কেমন জায়গা ডাকলো আমার মেয়েটা, কি নোংরা পরিবেশ। আমাদের গল্পের নায়ক মিনসুগা তার বাঁ হাতে সজ্জিত খয়েরি পিতের ঘড়িটায় বড়সড় ডায়ালটার উপর সূক্ষ্ম চাহনি ফেলল। সমান একটা বাজছে। নিমিষে হাত পা গরম হয়ে উঠল রাগের তাড়নায়। এখানে এসেছি প্রায় 1 ঘন্টা অতিবাহিত হলো। তার মধ্যে 2টো ট্রেন ও স্টেশন ছেড়ে গন্তব্যে পাড়ি জমিয়েছে। আর একটা আসার অ্যানাউন্সমেন্টও করা হলো মাত্র। উফ, কি যে একটা বিরক্তিকর অবস্থা। প্ল্যাটফর্মের কংক্রিট আর সিমেন্টের ধারা তৈরি গোল বসা স্থানে বসে আছে সুগা। এক ব্যাগ মাছ নিয়ে পাশে বসা বৃদ্ধ লোকটা হয়তো আগত ট্রেনটার অপেক্ষায় বিড়ি টানছে একের পর এক। জীবনে যে আরো কত কিছু করতে হবে আল্লাহই জানে। কখনো ট্রেন স্টেশন, মাছ বাজারে না যাওয়া সেই আমি আজ একটা সাধারণ না অতি সাদাসিধে মেয়ের জন্য এমন নাজেহাল দশা আমার। অতি সাধারণ বলার কারণটা হলো যার জন্য এখন অপেক্ষা করছি সেই অতীব সাধারণ মেয়েটাকে আমি কোনো কালেই দেখিনি। শুধু শুনেছি মিষ্টি একটা সুর, তাও আবার মুঠোফোনে। যেহেতু মধ্যবিত্ত ঘরের মেয়ে, সেই হিসেবে ধরেই নিলাম মেয়েটা বেশ সাদামাটা দেখতে হবে হয়তো। এই সব কিছু সহ্য করতে হচ্ছে বড় মামির জন্য। উফ, বড় মামি আমাকে এত করে অনুরোধ না করলে হয়তো আজকে আমাকে এই দরুণ দশায় নিমজ্জিত হতে হতো না। কি যে করি। ভদ্র সমাজে নিজের গায়ে সর্বদা ভদ্রতার তকমা লাগিয়ে রাখতে সুগা ভিতরকার পুষে ওঠা রাগটাকে দাবিয়ে ফেলল। চেয়ে দেখলো আবারও ট্রেন এসেছে। মাছের ব্যাগ নিয়ে ছুটলো অভিমুখে বৃদ্ধ লোকটা। সুগার মনে হলো, যাক বাবা, এতক্ষণে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হয়েছি। এত ভিড়, শ্বাস নেওয়ার জো ছিল না। স্টেশন তো ফাঁকা হয়ে গেছে কিছুটা ভেবে মোবাইলটা নিয়ে ফের ডায়াল করলো মেয়েটার নাম্বারে। এই পর্যন্ত 32টা কল দিয়েছে, কিন্তু রেসপন্স শূন্যের কোটায়। ও শিট, মেজাজে গরম লাবার ঢালার চেষ্টা করছে বোধহয় মেয়েটা। মামির উপর এখন আমার ভীষণ জেদ হচ্ছে। কি করে পারলেন তিনি আমার এমন বেহেসাবি অগোছালো ছন্নছাড়া জীবনে এমন একটা কেয়ারলেস মেয়েকে জড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে? আচ্ছা, আসলে কি আমি অগোছালো, ভালো কাউকে ডিজার্ভ করি না? মা বাবা নেই বলে কি মামি এমনটা করবেন আমার সাথে? তবে পরক্ষণেই সুগা নিজেকে শাসালো, তাও আবার কঠিন ভাবে। মাথাটা আমার গেছে। এসব আমি কি ভাবছি? মামি আমাকে নিজের সন্তানের মতো বড় করেছে, বিদেশে পড়িয়েছে, তাই নিঃসন্দেহে আমার ব্যাপারে মামির সকল ডিসিশন সঠিক আর নির্ভুলই হবে। সরি, আসলে আমার মোবাইলটা সাইলেন্ট ছিল। ট্রেনে মানুষের ভিড়ে ব্যাগ থেকে আর বের করার উপায় ছিল না। পাছে যদি কেউ টান দিয়ে মোবাইলটা নিয়ে যায়। নতুন মোবাইল, সাবধানে রাখতে হবে তো নাকি? নিজের জমানো 30,000 টাকা দিয়ে কিনেছি মাত্র 1 মাস আগে। হঠাৎ মেয়েলি শ্রুতিমধুর কণ্ঠে অবিচল বাক্যে সুগা দ্রুত গতিতে তার সম্মুখে তাকালো। সূক্ষ্ম চাহনি নিভে গিয়ে এক চাক স্থবিরতার দখলে চলে গেল চক্ষু দুটো। মুহূর্তে সুগার মনে হলো, না, সাধারণ শব্দটাকে পাল্টে ফেলতে হবে। নিজের অতীতের ভাবনাকে ধামাচাপা দিতে পারলে তবে শান্তি মিলবে। নতুন শব্দ যোগ করতে হবে নিজস্ব শব্দ ভাণ্ডারে মেয়েটার জন্য।
যেমন চারুলতা। তরল ঘাম জিমিনের কপাল বেয়ে কানের কাছ দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। ঘামে লেপ্টে আছে সামনের গুটি কয়েক চুল। সাদা শাড়ির আঁচল তুলে দক্ষ হাতে মুছে নিল ঘামটুকু। দুই অধর চোখা করে একটা নিঃশ্বাস ছাড়লো। মুক্ত চুলগুলো দুই হাতে হাত খোপা করে বসলো, সুগার থেকে 2 ইঞ্চির দূরত্ব বজায় রেখে। জিমিনের এমন বসায় সুগা বেশ অবাক হলো। চমকিত চোখ জোড়া ছট করে পাশে চাইলো। মানে কোনো ধরনের ফর্মালিটি নেই? টুক করে বসে গেল মেয়েটা। তবে সুগা দেখলো জিমিন বুঝি তার চোখ পড়ে নিচ্ছে। জিমিন তখন এমন একটা বাক্য উচ্চারণ করলো যেন বিষয়টা নিতান্তই সহজ ও স্বাভাবিক। কথার ধাঁচে যে কেউ বলবে হয়তো বহুদিনের চেনা দুজন। শুনুন মিস্টার সুগা, আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করিয়েছি, তাই আর ফর্মালিটি পালন করে সময় নষ্ট করতে চাইনি। আপনার সমস্যা হচ্ছে না তো? সুগা জবাব দিল না, বরং রেল লাইনের দিকে দৃষ্টি তাক করে প্রশ্ন করলো, এতক্ষণ অপেক্ষা করালেন কেন? আপনার কি অপেক্ষা করতে খুব খারাপ লাগছিল? একটু এগিয়ে গিয়ে শক্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন করলো জিমিন। সুগা বিষম মাখা গলায় বলল, না, ব্যাপারটা ঠিক তেমন না। আর অপেক্ষা করতে সবারই বিরক্ত লাগে। আমার নতুন নতুন চাকরি, 3 ঘন্টার জন্য ছুটি নিয়ে আসা। বিয়ে করতে হলে ধৈর্যশীল পুরুষ হতে হয় মিস্টার সুগা। সংকুচিত নয়নে তাকালো সুগা জিমিনের দিকে। এতটা অকপটে কথা কিভাবে বলছে ও? চেনা নেই, জানা নেই, প্রথমবার এত কাছ থেকে দেখা, আর প্রথমবার কথোপকথন, অথচ কোনো জড়তা নেই। আচ্ছা, জিমিন কি সবার সাথে এমন করে কথা বলে? অত্যন্ত সাহসী হয়ে বেসামাল কথাবার্তা, বড় বড় চোখ, খাড়া নাক, জোড়া ভ্রুদয়, আর একটুখানি মোটা ঠোঁটের মায়ারূপী চেহারার জিমিনকে দেখলে বুঝাই যায় না বড্ড জড়তাহীন মেয়েটা। ভেবে সুগা বিষয়টা এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, তো মিস জিমিন, আপনি কি করেন? আর আমাকে এবার কিভাবে চিনলেন? সুগার কথায় জিমিন মৃদু হাসলো নিঃশব্দে, সবল করে বলে উঠল, আপনার মামি আপনাকে বলেনি? আমি অনার্স 2য় বর্ষে পড়ছি ম্যাথ নিয়ে, আর পাশাপাশি অনলাইন উদ্যোক্তা। আর বাকি রইল আপনাকে চেনার কথা। আপনার মামি আমাকে দেখতে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে গিয়েছিল। অনেক দিন আপনাকে পর্যবেক্ষণ করলাম নীল সাদার জগতে। অতঃপর মনে হলো বিয়ে বসার আগে আপনি ধৈর্যশীল পুরুষ কিনা সেটা সামনে থেকে জেনে নেওয়া উচিত। আপনার চশমা পরা ছবিতে লাভ, কেয়ারিং রিয়েক্ট দিয়ে এক গাদা কমেন্টস করা মেয়েগুলোকেও কিন্তু আমি চিহ্নিত করে রেখেছি। বলা তো যায় না কখন আবার এসব গায়ে পড়া মেয়ে সতীন হতে চলে আসে। জিমিনের কথাগুলো শুনে সুগা রীতিমতো ধপায় ধপায় চমকাচ্ছে, স্তম্ভিত সে। মাই গড, এমন একটা মেয়ের সাথে তো আমার কখনোই পরিচয় হয়নি। সারল্য ঘটনের মায়াবী মেয়েটাকে দেখে মোটেও এত সোজা সাপটা কথা বলার মানুষ মনেই হয়নি আমার। কাছে এসে বারংবার আমাকে থমকে দিচ্ছে ওর হৃদস্পন্দন কথার তীর ছুঁড়ে। ভেবে সুগা উঠে দাঁড়ালো আর বলল, মিস জিমিন, চলুন অন্য কোথাও যাই, খুব খিদে পেয়েছে আমার। রেস্টুরেন্টে বসে খাওয়াও হলো আর সাথে কথাও। আমার রেস্টুরেন্ট পছন্দ না সুগা। অন্যত্র তাকিয়ে ধীর কণ্ঠে আওড়ালো জিমিন। তবে সুগা এতে করে বিস্ময়াবিষ্ট হলো না। এই যাত্রায় শুরু থেকে অন্যরকম চলছে সব কিছু, তাই সাধারণ কিছু একদমই যায় না জিমিনের সঙ্গে, এটাই ভাবছে সুগা। কেন? আমার স্টেশনের 10 টাকার ঝালমুড়ি, 10 টাকার ভর্তা, 5 টাকার আচার ও ট্রেনের অপেক্ষায় থাকাকালীন সময়ে পাশে সুন্দরবনের একটা মানুষ পছন্দ। খিদে কি এসবে মিটে জিমিন? না, কিন্তু খিদে মেটানোর চেয়ে মনে তৃপ্তি যে খুব বেশি প্রিয় আমার। সুগা তখন ঝালমুড়িওয়ালাকে ডেকে আনলো কাছে, বলল 2টো ঝালমুড়ি দিতে। জিমিনের পানে নেত্রযুগল মেলে ধরলো সুগা। না খেয়ে থাকা যায়? মনের সুখ ছাড়া বেঁচে থাকতে ইচ্ছে করে বলুন তো?
অনতিবিলম্বে দাঁতস্থ কণ্ঠে প্রশ্নার্থক বাক্য ছুড়ে দেয় জিমিন। সুগা তীক্ষ্ণ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো মেয়েটার ভাবগতি। অনায়াসে ঠাওর হলো সুগার। মানসিক অশান্তি পাথুরে বানিয়ে দিয়েছে ওর নরম হৃৎপিণ্ড। মধ্যবিত্ত পরিবারের সুশীল একটা মেয়ে, সামনে সুন্দর জীবন, কিসের এত অসুখ তার? এই মেয়েটার সব অসুখ নিজের নামে লিখে নিব আমি। প্রয়োজন পড়লে শত শত সুখ ত্যাগ করব। প্রথম দেখা সৃষ্ট অনুভূতিকে অবহেলা করা দুঃসাহস করব না। একদমই না। আমার এই ছোট্ট জীবন থেকে আমি জিমিনকে যেতেই দেব না, না কখনোই না। কিন্তু ভাগ্য বোধহয় আর সহায় হলো না ওদের। ঝালমুড়ি খেতে গিয়ে ভুলবশত অর্ধেক ঝালমুড়ি পড়ে গেল জিমিনের কোলে। সাদা শাড়িতে হলদে দাগের মাখামাখি। সুগা অস্থির হয়ে পকেট থেকে রুমাল বের করে মোছার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। উল্টো দাগ ছড়িয়ে গেল। এতে করে জিমিন সযত্নে হাসে আর বলে, কিছু কিছু দাগ হাজার চেষ্টা করেও উঠে না সুগা, আপনি অস্থির হবেন না। আমি বরং বাড়ি গিয়ে লেবু দিয়ে তোলার চেষ্টা করে দেখব। সুগা আহত হৃদয় নিয়ে অনুরোধ সূচক বাক্যে অনুমতি চাইল। মিস জিমিন, আমি আপনাকে একটা সাদা জামদানি কিনে দেই, প্লিজ না করবেন না। প্রথম সাক্ষাতে উপহার দিতেই পারি আপনাকে, আপনার হবু বর হিসেবে, তাই তো? তৎক্ষণাৎ জিমিন বলতে চাইল, এখনো তো বিয়ে ঠিক হয়নি, এসব এখন তো মাত্র সবে পরিচিত হওয়ার জন্য মিট করা। কিন্তু কথাটা আর বলতে পারলো না মুখ ফুটে। সুগা ঝালমুড়িওয়ালাকে টাকা দিতে দিতে জিমিনকে জানায়, মিস জিমিন, সব কিছু ঠিকঠাক, শুধু আমার হায়ের জন্য অপেক্ষা ছিল সবাই। তো আপনি কি হ্যাঁ বলে দিবেন? জিমিনের কথা শুনে সুগা একটু ভাবলো, কি চায় এই মেয়েটা? সুগা তখন মাথা নেড়ে সহজ সরল স্বীকারোক্তি দিল, হ্যাঁ। হ্যাঁ না বলা ছাড়া তো না বলার মতো কোনো কারণ দেখছি না আমি, মিস জিমিন। জিমিন কথাটা শুনে বসা থেকে ছটফট উঠে দাঁড়ালো। আশা করি আমি আপনার পছন্দের ধৈর্যশীল পুরুষ হতে পেরেছি। কঠিন কঠিন কথা বলে আমার মেজাজি তো পরীক্ষা করছিলেন, তাই না? তো চলুন শাড়ি কিনে দেয় আপনাকে। গাড়ি এনেছেন? হ্যাঁ, কিন্তু আমি তো অটোতে যাব মার্কেটে। সুবোধ ছেলের মতো জিমিনের কথা মেনে নিল সুগা। খালি অটো পেল না, রিক্সা নিতে চাইলে ধীর না আসলো জিমিনের কাছ থেকে। অজ্ঞাত একটা অটোতে উঠলো। একে অপরের বিপরীতে মুখামুখি বসলো দুজন। জিমিনের পাশে একজন বোরকা পরিহিত মহিলা, তার পাশে একটা ছেলে, তার বয়সী হবে। ছেলেটা আর চোখে বারবার জিমিনকে দেখলো, চাহনিতে মুগ্ধতা। ছেলেটার কাণ্ড চোখে পড়তেই হাত মুঠো হয়ে এলো সুগার। অনুমতিবিহীন জিমিনের কোলে রাখা নরম হাতটাতে আলতো করে নিজের হাত ছোঁয়ালো। হকচকিয়ে উঠলো জিমিন, তড়িৎ গতিতে তাকালো সামনে, দেখলো সুগার পাশের ছেলেটা মুখাবে ঘোর আদার নেমেছে। বুঝার বাকি আর কি থাকে। সারা রাস্তায় এক মুহূর্তের জন্য হাতটা ছাড়লো না সুগা জিমিনের। মার্কেটে এসে লাল জামদানি দেখে সুগার মতামত পাল্টে গেল। দ্বিধাগ্রস্ত কণ্ঠস্বর তার। জিমিন, আমি আপনার জন্য একটা লাল শাড়ি নেই, প্লিজ। জিমিন অপ্রতিভ হলো, বিরক্তি করলো সে। না না, শুধু সাদা নিন, আর একটাও না। এতে করে সুগার চেহারায় কঠিন্য ভাব। হাতের লাল শাড়িটা রেখে দেয় আর সাদা জামদানি কিনে দেয় জিমিনকে। ফের ফিরতে হয় রেল স্টেশনে, কারণ জিমিন আবার ট্রেনে ফিরবে। ট্রেন দিয়ে তার গ্রামের স্টেশনে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। 3টার দিকে একটা ট্রেন আছে। সময়কে আজ বেঈমান উপাধি দিতে ইচ্ছে জাগ্রত হলো সুগার। কত তরতর করে যেন আজকের সময়টা চলে গেল। ট্রেন আসার 20 মিনিট আগে হাতে শপিং ব্যাগটা আঁকড়ে ধরে কয়েক কদম এগিয়ে গেল জিমিন। সুগাও এগিয়ে আসলো, মাঝে বেশি না, একটুখানি কিঞ্চিত তফাৎ। বড় বড় কুচকুচে কালো মনের চোখ দুটোর দিকে দৃষ্টি তাক করতে কণ্ঠ কাঁপলো জিমিনের। গাঢ় সাবলীল সর্দার, আপনি এত ধৈর্যশীল পুরুষ হতে গেলেন কেন সুগা? আমি তো আপনাকে রিজেক্ট করব বলেই অপেক্ষা করিয়ে 2 ঘন্টা পর এলাম। আমি খুব করে চেয়েছি
আপনি একটু চটে যান, আর আমি সেটার অজুহাত দেখিয়ে বাবার কাছে আপনাকে খারাপ প্রমাণিত করতে পারি। সুগা নিস্তব্ধ, নির্বাক, কপালে ভাঁজ পড়ল। জিমিনের কণ্ঠে আকুতি। সুগা, আপনি বিয়ের জন্য না করে দিবেন কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। তাকে বিয়ে করবেন? না, সে তো নেই, ছেড়ে চলে গেছে। ছেড়ে গেলে তো খুব খুশি হতাম। সে আমায় একা করে ফাঁকি দিয়ে চলে গেছে। একা করে যাওয়া কি ছেড়ে যাওয়া না? জিমিন মাথা দুই দিকে নাড়িয়ে উত্তর দিল, না, ছেড়ে গেলে তাকে ঠকবাজ উপাধি দিয়ে শান্তিতে বাঁচা যেত। কারণ কাউকে ঠকবাজ বলে নিজের জিতে যাওয়ার মধ্যে ব্যাপক শান্তি রয়েছে, কিন্তু সে এমন ভাবে আমায় একা করে গিয়েছে, তাকে ঠকবাজ বলতে না পারার কষ্টে আমি প্রতিনিয়ত আহত হই। ক্ষতগুলো একদম দগদগে হয়ে যায়। জিমিনের কথাগুলো শুনে সুগার ভিতরটা নিঃশেষ হয়ে যাচ্ছে, চোখ দুটো ভীষণ জ্বালা করছে। সুগা ভাবছে, জিমিন অপারগ করছে আমার হৃদয়স্থলে বসবাস করতে। অল্প সময়ের ব্যবধানে রক্তাক্ত হওয়া হৃদয়ে জিমিন কখনো স্পর্শ করবে না। না, কারো ভালোবাসার পথে বাধা দিয়ে প্রেমিক হতে আমার বিবেকে বাঁধবে। আমি আপনার ভালোবাসার মানুষকে এনে দিতে চাই জিমিন। না, আপনি পারবেন না, কারণ সে নেই এই পৃথিবীতে। নির্লিপ্ত অভিব্যক্তি জিমিনের। ট্রেন স্টেশনে ঢুকেছে। সুগা, আমি আমি আসি তাহলে বলে জিমিন সামনে হেঁটে গেল। সুগা তার পকেট থেকে ছোট্ট একটা নোটপ্যাড বের করে তাড়াতাড়ি করে একটা লাইন লিখে দৌড়ে আসলো জিমিনের কাছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিমিনের হাতটা টেনে আঁচড়ায় পুরে দিল কাগজটা। জিমিন কয়েক পল আঁখি পল্লব ঝাঁকিয়ে ক্লান্ত সুগার চেহারা চেয়ে থাকলো। ট্রেনে উঠতে উঠতে ঘাড় ফিরিয়ে তাকালো অনেকবার। একটা সিট পেল জানালার পাশে। সুগা জানালা দিয়ে নিশ্চল ও নিমেষ নেত্রে চেয়ে রইল জিমিনের দিকে। সেটা জিমিন স্পষ্টগত দেখে। দুই চোখে তাকে নিয়ে ক্ষণিকেই বুনল স্বপ্ন। কাগজের লেখাটা জিমিনের বক্ষস্থলে কাঁপুনি ধরিয়ে দিল। চারুলতারা কি এইভাবেই অতলে ডুবিয়ে হারিয়ে যায়? লেখাটা পড়ে জিমিন ব্যাগ থেকে মোবাইলটা বের করে সাইড বাটন চাপে চোখে কালো প্রেমের চশমা পরা গম্ভীর ছবিটা ভেসে উঠল সুগার। জিমিনের গভীর দৃষ্টি ভেদ করে চক্ষুকল থেকে অশ্রু গড়ালো এক ফোঁটা। মেসেঞ্জারে ঢুকতে ঢুকতে বিড়বিড় করলো, চারুলতারা মাঝে মাঝে খুব মিথ্যে সাজায় সুগা। তারা চায় না সত্য শুনে তাদের প্রিয়জনের ভিতরে রক্তক্ষরণ হোক মৃত্যু অবধি। তার চেয়ে মিথ্যাকে সত্য মেনে একটা দীর্ঘশ্বাস ফেলে জীবনে এগিয়ে যাওয়া যায়। পৃথিবীতে আর কয়েক মাসের মেহমান আমি। দুটো কঠিন অসুখে ভুগছি আমি। প্রথমটি আপনাকে পেয়েও না পাওয়ার অসুখ, আর দ্বিতীয়টি দেহের অসুখ। আপনার জীবনে জড়িয়ে আপনাকে এক বুক বিষাক্ত শ্বাস উপহার দিতে পারবো না আমি। আর যদি বলতাম প্রেমিক আছে, তাহলে তাকে দেখার জন্য আপনি ব্যাকুল হতেন। তার চেয়ে মিছে মিছে বানিয়ে বলা ছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না। আমি যে আর কিছু খুঁজেই পাইনি। ট্রেন ছুটছে সব পেছনে ফেলে। ট্রেনটা একদম জিমিনের মতো সুন্দর সুন্দর মুহূর্ত, দৃশ্যগুলো, মানুষজন ফেলে এগিয়ে যাচ্ছে দুর্বার। রোদন ভরা ঝাপসা আখিদয় সুগার ইনবক্সে কাপা কাপা হাতে কয়েকটা লাইন লিখে পাঠালো জিমিন। আমি বিশ্বাস করি আপনি সেই বেহায়া ব্যক্তি হবেন না যে অন্যের ভালোবাসার অন্তরায় হবে। বিবেক সুবুদ্ধি সম্পন্ন লোকেরা মানুষের জীবনের বিরক্তির কারণ হয় না। আমার বাবা আর আপনার মামিকেও কিছু বলবেন না। শুধু বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। আমি আমার জমানো ভালোবাসা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই, কিন্তু সে পথে সঙ্গী রূপে আপনাকে চাই না। শত চাওয়ার পরেও দুটো মানুষের
অনুভূতির অসমাপ্ত গল্প থেকে যায় সুগা। সুগা মেসেজটা পড়ে কিয়ত পরিমাণ চিন্তিত হয়ে বসে রইল স্টেশনে। নিজের ডান হাতটা ঘষল বক্ষস্থলের বাঁ পাশে, নিম্ন স্বরে বলল, আমার বিবেককে আমি জলাঞ্জলি দিতে যাচ্ছি চারুলতা। আপনার প্রিয় মানুষটা নেই, তাতে কি? আমার তো আছে। তাহলে কিসের ত্যাগ? আপনাকে আমি এত সহজে হারিয়ে যেতে দেব না। আপনি যে আমার নেশা হয়ে গেছেন, যাকে বলে নয়নে লাগিল নেশা। আমার এই অনিয়ন্ত্রিত নেশা কাটানোর জন্য আপনাকেই আমার চাই, খুব করে চাই জিমিন। কারণ আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি জিমিন। তাই আমি আপনাকে কিছুতেই হারাতে দেব না। আপনাকে আমি আমার করে ছাড়ব, আমার নেশা। তাই আমি আমার নেশাকে কিছুতেই কাটতেই দেব না। ফুলে ফুলে সাজানো পুরো ঘরটা, সাদা আর লাল গোলাপের সুবাসিত ঘ্রাণে পুরো ঘরটায় সৌরভ ছড়াচ্ছে। ফুলে সাজানো বিছানায় একটা বড় ঘোমটা টেনে জুবুথুবু হয়ে বসে আছে লাল টুকটুকে বেনারসি পরিহিত একটা সুন্দরী বউ। মনের ভিতরে বয়ে বেড়াচ্ছে হাজারো অজানা অনুভূতিরা। ভাবছে অপ্রত্যাশিতভাবে নিজের জীবনের সাথে জড়িয়ে যাওয়া সেই মানবীয় পুরুষটার কথা, যে দেখিয়েছে তার ছোট্ট জীবনে নিভে যাওয়া আলোটাকে নতুন করে জ্বলে ওঠার স্বপ্ন, যে মানুষটা দেখিয়েছে তাকে নতুন করে জীবনকে উপভোগ করার অতৃপ্ত সাধন। আজ সেই পুরুষটার জন্য জিমিন বসে আছে। জিমিন ভাবতেও পারেনি তার নেশায় বুঁদ হয়ে থাকা পুরুষটার ভালোবাসার শক্তির কাছে হেরে যাবে মৃত্যুর দূত। জিমিন ভাবছে, আমি জানি না এত সুখ কি আমার কপালে সইবে। আমি কি সত্যিই সুগার ভালোবাসা পাবো বলেই এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছি? সুগার ভালোবাসার কাছে পৃথিবীর সব শক্তি যেন হার মেনেছে। আমি জানি না আমি কি সুগাকে সুগার মতো করে ভালোবাসতে পারবো কিনা। তবে সত্যি আমি অনেক ভাগ্যবতী। সুগার মতো এমন প্রেমিক পুরুষের ভালোবাসা আমার জীবনে এসেছে। আমিও যে সুগাকে ভীষণ ভালোবাসি, কিন্তু বুঝলাম না ঘরে নতুন বউ রেখে মশাই আবার কোথায় উধাও হয়ে গেল। তিনি কি ভুলে গেছেন নাকি এই রাত আমাকে একাই কাটিয়ে ভোর করতে হবে ভেবে জীবনের একটু অভিমান হলো তার নেশাকৃত পুরুষটার ওপর। রাত প্রায় 11টা বাজে। ছাদের এক কোণে দাঁড়িয়ে একটানা সিগারেট ফুঁকছে সুগা। এখনো পর্যন্ত প্রায় 6টা সিগারেট শেষ করেছে। এখনো হাতে আছে আরো একটা জ্বলন্ত সিগারেট। আকাশে আজ বিশাল বড় একটা চাঁদ উঠেছে, কারণ আজকে পূর্ণিমা। তবে আজকে চাঁদ একটা নয়, বরং দুটো চাঁদ একসাথে উধাও হয়েছে। একটা এই বিশাল আকাশের বুকে, আর অন্যটা সুগার ঘরে, যে কিনা অধীর আগ্রহে বসে আছে সুগার জন্য। কিন্তু সুগা কেন তার সেই ভরা পূর্ণিমা চাঁদের কাছে যাচ্ছে না, সুগা নিজেও জানে না। হয়তো সুগার ভয় হচ্ছে, না হয় লজ্জা লাগছে কি থেকে কি করবে এটা ভেবে। তবে এটা তো আমি বলতে পারবো না, সুগার মনের খবর শুধু সুগাই জানে। সুগা আকাশের বিশাল চাঁদের দিকে তাকিয়ে ভাবতে থাকে 1 বছর আগের ঘটনার কথা। কিভাবে সুগা তার নেশাকে, তার জিমিনকে নিজের করেছে। জিমিন যখন সুগার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, সুগা তখন কষ্ট পেলেও মনের আশা সে হারায়নি। সুগা ভাবছে, জিমিন, আমি তোমাকে ভালোবাসি। আমি কখনো কোনো মেয়েকে এতটা কাছ থেকে দেখিনি। দেখিনি বললে ভুল হবে, দেখতে চাইনি। তবে আজ তোমাকে দেখার পর আমার মনে শুধু একটাই স্বপ্ন জেগেছে। আমি যদি বিয়ে করি আর ভালোবাসি, তাহলে সেই মানবীটি হবে একমাত্র তুমি। তোমাকে আমার হতেই হবে জিমিন। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। আমি তোমাকে মৃত্যুর দরজা থেকে হলেও ফিরিয়ে নিয়ে আসব। আমি জানি আল্লাহ আমাকে খালি হাতে ফিরাবেন না।
সুগা কথাগুলো ভেবে মোবাইলে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো জাংকুক, তুই কোথায়? তোর সাথে আমার খুবই জরুরিভাবে দেখা করতে হবে। তুই চেম্বারে আছিস তো? আছি। ওকে, আমি আসছি। কেটে গেল 1 সপ্তাহ। এর মাঝে সুগা আর জিমিনের সাথে কোনো যোগাযোগ করেনি। জিমিন মনে মনে অনেক কষ্ট পেলেও নিজের ভাগ্যকে মেনে নিয়েছে জিমিন। সেদিন জিমিন বাড়িতে এসে বাবা মাকে বলেছে ছেলে তাকে রিজেক্ট করেছে। আরো বলেছে জিমিনের নাকি ছেলে পছন্দ হয়নি। তবে আসল যে সত্যি, সেই সত্যিটা যে জিমিনের মুখ ফুটে বলার সেই সাহসটুকু নেই। ধীরে ধীরে জিমিন অসুস্থ হয়ে যাচ্ছে, তবে বাবা মাকে বুঝতে দেয় না। বলে সাধারণ একটু জ্বর হয়েছে। তবে প্রতিনিয়ত জিমিন সুগার ছবিগুলো দেখে আর ছবিগুলোর সাথে হাজারো কথা বলে। জানো সুগা, আমি কখনো কোনো ছেলেকে ভালোবাসিনি। ভালোবাসাটা কেন যেন মনের মাঝে তৈরি হয়নি। কিন্তু জানো সুগা, আমি যেদিন প্রথম তোমার ছবি দেখি, তোমাকে ফেসবুকে স্টক করতে থাকি, সেদিন থেকেই কেন যেন তোমার প্রতি একটা অনুভূতি, মায়া, ভালো লাগা জন্মে গেছে আমার এই ছোট্ট মনে। আমি নিজেও বুঝতে পারিনি। আর সেই মায়া অনুভূতিগুলো যে কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার এই ছোট্ট জীবনে তোমার কোনো অস্তিত্ব রাখতে পারলাম না। আমাকে আমার ভাগ্যের কাছে হেরে যেতে হয়েছে। কিন্তু জানো তো সুগা, আমার না খুব ইচ্ছে ছিল তোমার সাথে বাকিটা জীবন কাটাতে। আমাদের ছোট্ট একটা সংসার হবে, সেখানে ভালোবাসার কোনো কমতি থাকবে না। কিন্তু ভাগ্য যে আমার সহায় হলো না, দিল না তোমার সাথে আমার ছোট্ট সংসারটা ভালোবাসা দিয়ে সাজাতে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সুগা, আর আমি জানি এই কথাটাও কখনোই আমি তোমাকে বলতে পারবো না। আর এর চেয়ে বড় কষ্ট যে আমার জীবনে আর দ্বিতীয়টি নেই। আমি চাই তুমি সুখে থাকো, অন্য কাউকে নিজের জীবনে জড়িয়ে নিও। আমি দূর থেকেই কামনাই করি ভালো থেকো সুগা। আই লাভ ইউ সুগা, আই লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? জি স্যার, আসলে আমি সুগা। জিমিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কিছু কাজ থাকায় আমি সেদিন জিমিনের সাথে দেখা করতে পারিনি। তবে পরে আমি মামির কাছ থেকে শুনলাম যে জিমিন নাকি বলেছে আমার তাকে পছন্দ হয়নি। এই কথাটা জিমিন আপনাদের আর আমার মামিকে বলেছে। কিন্তু তুমি হঠাৎ আজকে আমাদের বাড়িতে? আমি খুবই দুঃখিত স্যার, আসলে আমি একটু জিমিনের সাথে দেখা করতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। কিন্তু বাবা, জিমিন কি তোমার সাথে কথা বলবে? না মানে সেদিন এত দূর পর্যন্ত জিমিন তো তোমার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তুমি তো আন্টি, আমি খুবই দুঃখিত। যদি আপনাদের অনুমতি থাকে তাহলে আমি একটু একান্তভাবে জিমিনের সাথে কথা বলতে চাই। আসলে বুঝতেই তো পারছেন। সুগার কথা শুনে আরেম কিছু একটা ভেবে পরে সুগাকে বলে, ঠিক আছে, যাও। ওইটা জিমিনের রুমেই আছে। অনুমতি পেয়ে সুগার এক মুহূর্ত দেরি করলো না, চলে গেল জিমিনের রুমে আর গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। এতে করে আরেম আর জিন কিছুটা অবাক হয়ে যায়। হঠাৎ দরজা বন্ধ করার শব্দ শুনে জিমিন চমকে যায়, শোয়া থেকে লাফিয়ে ওঠে আর চমকিত চোখে তাকিয়ে দেখে সুগা তার সামনে দাঁড়িয়ে আছে। সুগাকে নিজের সামনে দেখে জিমিনের চোখ বড় বড় হয়ে যায়, মুখের ভাষাগুলো যেন থমকে গেছে। জিমিন ভাবছে হয়তো সে কোনো স্বপ্ন দেখছে। আজকাল আমার কি হয়েছে? আমি দিনের বেলা তো দেখি জেগে জেগে স্বপ্ন দেখছি। এই যে এখন যেমন আমি দেখছি সুগা আমার সামনে দুহাত প্যান্টের পকেটে গুজে আমার দিকে তাকিয়ে আছে। মাথার সাথে সাথে দেখি আমার চোখটাও গেছে। কি যে হবে আমার ভেবে জিমিন যেই না সুগার দিক থেকে চোখ ফিরাতে যাবে, ঠিক তখনই সুগা বলে ওঠে, চারুলতা। সুগার কণ্ঠ শুনে জিমিন যেন আকাশ থেকে পড়লো। জিমিন নিজেকে নিজে চিমটি কাটলো। আউচ! উফ, না তো,
আমি তো কোনো স্বপ্ন দেখছি না, আমি তো সত্যি সত্যি দেখছি সুগা, সুগা আমার সামনে। না চারুলতা, তুমি স্বপ্ন না, বাস্তবে আমাকে দেখছো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি জিমিন, আমার করে নেওয়ার জন্য, চিরজীবন তোমার নেশায় নিজেকে মাতাল করার জন্য। তোমাকে আমার জীবনের জন্য খুব প্রয়োজন জিমিন। আমি আমি কখনো ভাবতেও পারিনি আমার জীবনেও হঠাৎ প্রেমের আগমন ঘটবে। আমিও যে কারোর নেশায় বুঁদ হয়ে যাব। আমিও যে কখনো তুমি নামক নেশায় মাতাল হব। জিমিন, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে নিয়ে কাটাতে চাই আমার বাকিটা অপরিপূর্ণ জীবন। দেবে তো আমাকে সেই সুযোগ? বলো জিমিন। জিমিন এতক্ষণ পর্যন্ত সুগার কথাগুলো অবাক নয়নে তাকিয়ে শুধু শুনেছে, কিন্তু কিছু বলার ভাষা যেন জিমিনের মুখে নেই। জিমিন ভাবছে, আমিও যে তোমাকে খুব ভালোবাসি সুগা, আমিও যে চাই তোমার সাথে নিজেকে খুব করে জড়িয়ে নিতে, কিন্তু বিধাতা হয়তো সেটা চায় না। আমি যে নিরুপায় সুগা, আমি চাই না আমার এই স্বল্প জীবনে তোমাকে জড়াতে। তাই তো আজ আমার ভালোবাসাকে আমার মনের মাঝে জলাঞ্জলি দিয়ে দিলাম। জিমিন বলো, তুমি হবে না আমার? কিন্তু সুগা, আমার। না জিমিন, তুমি কিচ্ছু বলো না প্লিজ। আমি তোমার মুখ থেকে সেই দিনই কথা শুনবো, সেই দিন যেদিন তুমি বধূ সেজে আমার জন্য বসে থাকবে, সেই দিনই তুমি আমার জন্য শুধু কথা বলবে, আর সেই প্রথম কথাটাই হবে কবুল। জিমিন আর কিছু বলার সুযোগ পেল না। সুগা তখন জিমিনের হাত ধরে বলে, চলো। কোথায়? কোথায় সেটা গেলেই দেখবে, আপাতত এখন আর কোনো কথা বলো না, কেমন? সুগা তখন জিমিনের হাত ধরে রুম থেকে বের হয় আর দেখে জিমিনের বাবা মা ড্রয়িং রুমে ওদের জন্য অপেক্ষা করছে। সুগা তখন আরএমের সামনে গিয়ে বলে, স্যার, আমি জিমিনকে নিয়ে যাচ্ছি, আর কেন নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি সেগুলো আপনারা পরে জানতে পারবেন। আপাতত এতটুকুই জানুন, জিমিন আমার বউ। আমি জিমিনকে আমার সাথে করে নিয়ে যাওয়ার পর আপনি সবটা এমনিতেই বুঝতে পারবেন। সুগার কথার আগামাথা আরএম কিছুই বুঝতে পারলো না, আর সুগাকে কি বলবে সেটাও বুঝতে পারছে না আরএম। জিন হতবাক হয়ে আরএমের দিকে একবার চায়, তো সুগা আর জিমিনের দিকে একবার চায়। তখনই আরএমের ফোনে একটা কল আসে। আরএম কলটা রিসিভ করার পর ওপাশ থেকে যা শুনলো তা শোনার পর আরএম স্তব্ধ হয়ে গেছে। আরএম তখন ফোনটা কান থেকে নামিয়ে সুগাকে বলে, বাবা, আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে, আল্লাহর কাছে শুধু এটাই চাই, আল্লাহ যেন আমাদের খালি হাতে না ফিরায়। ঠিক আছে বাবা, তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও, যদি আল্লাহ সহায় হন তাহলে তিনি আমাদের নিরাশ করবেন না। বাবা, তুমি কাঁদছো কেন? না মা, আমি কাঁদছি না, বাবার দোয়া সব সময় তোমার সাথে আছে। জিন কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। হ্যাঁ গো, আমাকে তো বলো কি হয়েছে। সুগা, বাবা তুমি যাও। জি স্যার বলে সুগা জিমিনকে নিয়ে চলে যায়। এদিকে আরএম তখন জিনকে সবটা বলে যে জিমিনের ব্রেন টিউমার হয়েছে, আর এই কথাটা জিমিন তার বাবা মাকে এতদিন কিছুই জানায়নি। আসলে আরএমের কাছে তখন সুগার মামি কিম রোজ ফোন করে জিমিনের ব্যাপারে সবকিছু খুলে বলে, আর সুগা সেই দিনই জিমিনের ব্রেন টিউমারের কথা জানতে পারে। যেদিন প্রথম সুগার সাথে জিমিনের দেখা হয়, সেদিন যখন সুগা জিমিনকে শাড়ি কিনে দেবে বলে মার্কেটে নিয়ে গিয়েছিল, সেই দিন জিমিনের ব্যাগ থেকে ফোনটা বের করতে যাওয়ার সময় জিমিনের ব্যাগ থেকে একটা মেডিকেল রিপোর্টের পেপার পড়ে যায়, আর ভাগ্যক্রমে সুগা সেটা হাতে নেয়, কিন্তু বুঝতে পারলো না কিসের রিপোর্ট এটা। তবে সুগা যখন রিপোর্টে জিমিনের নাম দেখতে পায়, তখন সুগা রিপোর্টটা জিমিনকে না দিয়ে নিজের কাছেই রেখে দেয়। জিমিন চলে যাওয়ার পর জিমিনের করা এসএমএস পাওয়ার পর সুগার তখন রিপোর্টের কথা মনে পড়ে। পরে সুগার দেরি না করে রিপোর্টটা নিয়ে চলে যায় সুগার ডক্টর বন্ধু জিয়ন জাংকুকের কাছে, আর সেখানে গিয়ে জানতে পারে জিমিনের ব্রেন টিউমার হয়েছে। তবে এই টিউমার এমন একটা পজিশনে আছে যেটা অপারেশন করতে রোগীর বাঁচা মরার 99%, মানে এই অপারেশনে বেশিরভাগ রোগী মারা যায়। সব শোনার পরেও সুগা আশা ছাড়েনি, সুগা হাল ছাড়েনি। সুগা চায় জিমিনকে সুস্থ করে তুলতে,
আর তাই তো সুগা তার বন্ধু জাংকুকের সাথে সবকিছু ফাইনাল করে ফেলে যে জিমিনকে অপারেশন করাবে। সুগা অন্তত শেষ চেষ্টা করবে। জাংকুক তখন সুগাকে বলে, সুগা, এই অপারেশনটা অনেক রিস্কি। এতে পেশেন্টের বাঁচা মরা প্রায় 99%। এই অপারেশনে বেশিরভাগ রোগী বাঁচে না, মারা যায়, আর না হয় কোমায় চলে যায়। তাই আমি কি করব বুঝতে পারছি না। আর যদি অপারেশনের পরে জিমিন... না জাংকুক, এই কথাটা অন্তত মুখে আনিস না। আমি এই কথাটা তোর কাছ থেকে শুনতে চাই না। আমি 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 জানি না তুই কি করবি। যেভাবেই হোক তুই আমার জিমিনকে বাঁচা। আচ্ছা ঠিক আছে, তবে এই অপারেশনের জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, কারণ এই অপারেশনের জন্য উপযুক্ত নিউরোসার্জন আমাদের বাংলাদেশে নেই। যত টাকা লাগে আমি দেব জাংকুক, তুই শুধু আমার জিমিনকে বাঁচা। এখানে টাকার প্রশ্ন আসছে না বন্ধু। ওকে, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে জাংকুক ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে কল করে। ও পাশ থেকে বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ হলো, আর রিসিভ হতে খুব সুন্দর একটা মিষ্টি নারী কণ্ঠ ভেসে এলো। হ্যালো জাংকুক। আমার প্রাণটা জুড়িয়ে গেল এই মিষ্টি মধুর কণ্ঠ শুনে। জাংকুক, this is not the time to joke. I have to go for an urgent operation. But why are you calling me now? Okay, madam. I'm so sorry. But hey, I have something to tell you. Okay, then hurry up, Jungkook. I don't have time at all. Okay, then listen, তাই জাংকুক তখন থেকে সবগুলো কথা বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর তাই বলে, ওকে জাংকুক, ডোন্ট ওয়ারি, I will come to Bangladesh within 5 days. Just waiting for me. আসলে জিয়ন জাংকুক আর তার ওয়াইফ কিম তাহিয়ং দুজনেই নামকরা নিউরোসার্জন। কিম তাহিয়ং বিদেশি একটা নামি দামি হসপিটালে ডাক্তারি করে। তবে মজার ব্যাপার হলো জাংকুকের চেয়েও কিম তাহিয়ং আরো বড় ডাক্তার। আর জিমিনের এই অপারেশন করাবে ডক্টর কিম তাহিয়ং, আর সেজন্যই তাকে বাংলাদেশে আসতে বলেছে ডক্টর জিয়ন জাংকুক। অবশেষে জিমিনের অপারেশন হয়ে যায়, আর খুশির ব্যাপার হলো জিমিনের অপারেশন সাকসেসফুল হয়। জিমিন সুস্থ হয়ে ওঠার পরে সুগা আর জিমিনের খুবই সাদামাটাভাবে ঘরোয়াভাবে বিয়ে হয়। আর আজকে জিমিন আর সুগার অতীতের ভাবনাগুলো ভাবতে ভাবতে সুগা বিভোর হয়ে আছে। কিরে, ভেজা বেড়ালের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকলে হবে? আমাদের এত সুন্দর একটা ভাবিকে তুই আর কত অপেক্ষা করাবি বল? এরপর তো ভোর হয়ে যাবে, হবে ভোর রাত। আর সেটা নিশ্চয়ই আমি চাইবো না। আমার এমন স্যাভেজ মার্কা বন্ধুও যে কারোর প্রেমে পড়ে তলিয়ে গিয়ে হাবুডুবু খেয়ে প্রায় মরে যাওয়ার মতো উপক্রম হবে, সেটা তো আমি কখনোই ভাবতেও পারিনি। কিরে সুগা, ভয় পাচ্ছিস নাকি? আরে বেটা, কিসের ভয়? বউকে কেউ ভয় পায় নাকি? এই যে আমাকে দেখছিস না, আমি কি আমার বউকে ভয় পাই নাকি? হ্যাঁ, আমি হচ্ছি আসল পুরুষ, যে কিনা বউকে ভয় পায় না। জাংকুকের কথা শুনে সুগা মিটমিট করে হাসছে, কারণ জাংকুকের পেছনে তখন তাই দাঁড়িয়েছিল, আর সেই খেয়াল জাংকুকের একদমই নেই। ওই বেটা, হাসোস কেন? কিরে, আমি কি হাসির কথা বলছি নাকি? হ্যাঁ, এই যে দেখছিস না, আমি তেকে কথাটা শাসনের মধ্যে রাখি। আমার একটা ফোন কলে তে চলে আসছে। আমি তো একদমই তেকে ভয় ভালোবাসি। তুমি কখন এলে? শালা, আমাকে আগে বললি না কেন? তাই আমার বিছানে দিলি তো। আমি জানি আজকে আর আমার বিছানায় জায়গা হবে না। আরে ধুরা, বিছানা তো দূরের কথা, আমি জানি ঘরে জায়গা হবে না। চলো আমরা বাসায় যাই, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, ওরা থাকুক, আমরা যাই। ওদের বাসার রাত আমরা আর কি করবো এখানে ছাদে? আপনি অনেক রাত হয়েছে, চলো আমরা বাসার করি। আমি জানি আজকে আমার কপালে শনি আছে, তেই আমাকে আজকে দেবে রে। কি করবো আমি? শালা এই জন্যই বলে অন্যের উপকার করতে নেই। এই জন্যই বলে যেখানে ভাগের ভয় সেখানেই সন্দেহ হয়। জাংকুকের এসব কাণ্ড দেখে তেই মনে মনে খুব হাসলো। তবে উপরে জাংকুকের দিকে খুবই রাগি চোখে তাকিয়ে আছে তেই। আর তে রাগি চোখ দেখে জাংকুক ভয়ে চুপসে গেছে। তাই চলো আমরা বাসায় যাই।
আমি কিছু বলিনি। আমি তো বলতে চেয়েছিলাম যে আমি তাকে খুব ভালোবাসি, খুব ভয় পাই। তেই আম সরি, প্লিজ মাফ করে দাও আজকের জন্য, আর বলবো না। ঘাট হয়েছে আমার। জাঙ্কুক থাক, আর বলতে হবে না, আমি সবই শুনেছি, বুঝেছো? ও তুমি শুনেছো? তাহলে তো ভালোই, আমি শেষ। তোমাকে তো আমি পরে দেখছি। না আমি জানি সে দেখার চেয়ে কেমন হবে। সুগা তখন তেই আর জাঙ্কুকের এসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তেই তখন জাঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে সুগাকে বলে, সুগা ভাইয়া অনেক রাত হয়েছে, যান জিমিন ভাবির কাছে যান। বেচারিকে আর কতক্ষণ একা একা বসিয়ে রাখবেন? সত্যি ভাইয়া, আমি আপনার ভালোবাসার শক্তি দেখে খুবই মুগ্ধ হয়েছি। সত্যি জিমিন ভাবি খুবই ভাগ্যবতী একটা মেয়ে, যে কিনা আপনার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। দোয়া করি আপনারা সবসময় সুখে থাকুন। ভাবি জানি না জিমিন আসলে ভাগ্যবতী কিনা, তবে এটা বলতে পারি আমি খুবই ভাগ্য করে জিমিনকে পেয়েছি। আর আমার বন্ধুটাও কিন্তু খুবই ভালো। জাঙ্কুক সত্যি আপনাকে খুব ভালোবাসে আর ভয়ও পায়। জানি তো। অনেক অনেক তো রাত হলো, যান নিজের ঘরে যান। আর এই যে আপনি আসুন আমার সাথে। আসছি ভাইয়া। জি দোস্ত, আমার লাইকা দোয়া করিস ভাই। বেস্ট অফ লাক ফর ইউর বাসর রাত। আসলে তে তখন জাঙ্কুকের কানে ধরে জাঙ্কুকে টেনে নিয়ে যাওয়ার সময় জাঙ্কুক জোরে চেঁচিয়ে চেঁচিয়ে সুগাকে বেস্ট অফ লাক বলছে। তে আর জাঙ্কুক চলে যায়, সুগা হাসতে থাকে। তারপর আরো 5 মিনিট ছাদে থেকে নিচে নেমে যায় আর নিজের রুমে চলে যায়।